রুয়াদ অস্ফুট স্বরে বিশেষ কেউ আওয়াজ অদূর কামড়ে চারপাশটা তাকায়। রাগের কারণে সত্যি কথা বের হয়ে এসেছে। এবার রুয়াদ কিছু জিজ্ঞেস করলে কি উত্তর দিবে? কথা এড়িয়ে যাওয়ার জন্য আওয়াজ বলে, নিচে চলো, এত রাতে এভাবে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। সহসা রুয়াদ বলে ওঠে, বিশেষ কেউ কথাটি ক্লিয়ার করুন আগে, আমি শুনতে চাই। দুহাত বুকে গুজে আওয়াজ ছাদের রেলিংয়ে শরীর হেলিয়ে দেয়। এই মেয়েকে এখন অন্য কিছু বলে বুঝ দিতে হবে, না হলে কি থেকে কি ভেবে বসে কে জানে। ভুরু কুঁচকে বলে, কি শুনতে চাও? বিশেষ কেউ কথাটি মানে? এটা নিয়ে এত গভীর চিন্তা ভাবনা কেন তোমার? কে বলেছে এভাবে ভাবতে? তুমি এই পরিবারের প্রতিটি মানুষই আমার বিশেষ কেউ। তো এখন বলো তুমি কি ভেবেছিলে? রুয়াদ থতমত খেয়ে যায়। আওয়াজের মুখ থেকে এই কথাটি একদম বিস্ময়কর ছিল। মানে এই দুটো শব্দ মানে এটাই শুধু। রুয়াদ চুপ হয়ে যায়, দ্রুত নিঃশ্বাস ছাড়ে। রুয়াদের অগোচরে আওয়াজ মুচকে মুচকে হাসে। তাহার প্রিয়সী দৃষ্টি অন্যদিকে। আজ যদি মুখ থেকে সেরকম কিছু বের হয়ে যেত তাহলে কি হতো? তুমি কি ভেবেছিলে আমি বিশেষ কেউ বলতে অন্য কিছু বুঝিয়েছিলাম? মেয়ে মানুষের কাজ কারবার। শোনো, এখন যে আমি তোমার সাথে দাঁড়িয়ে আছি, বা তুমি আমায় এত রাতে ডেকে এনেছো কথা বলার জন্য ছাদে, আমার ম্যাডাম জানলে কি বলবে? বলবে তার হবু বরের বোনগুলো কত খারাপ। তোমাদের জন্য তো আমি তার কাছে খারাপ হয়ে যাব। আশ্চর্য হয়ে রুয়াদ আওয়াজের দিকে তাকায়। মানে লোকটা এখন তার সামনে এসব শুরু করেছে? সারাদিন রাহিম চৌধুরীর কাছে বলে বেড়ায় সেটা হয় না, এখন রুয়াদকেও বলছে। কেমন বিরক্তকর লাগে যখন আওয়াজের মুখ থেকে ম্যাডাম শব্দটি শুনে। নাক মুখ কুঁচকে ফেলে রুয়াদ তাচ্ছিল্য হেসে বলে, ভাই, আপনার হবু বউ প্লাস ম্যাডাম এসব আপনার কাছে রাখুন। আর শুনুন, আপনার সেই ম্যাডামকে বলে দিবেন আমরা মোটেও খারাপ না, যত সব চিন্তাধারা আপনার ম্যাডামের। বলে রুয়াদ চলে আসে সেখান থেকে, আর পিছন ফিরে একবার তাকায় না। আওয়াজ হেসে যাচ্ছে। মানে কি পরিমাণ খেপেছে রুয়াদ। নিজের দাড়িগুলোতে হাত বুলিয়ে আওয়াজ পকেট থেকে একটা সিগারেট বের করে সেটাতে আগুন ধরিয়ে মুখ দেয়। ধোঁয়া উড়িয়ে দেয় আকাশ পানে। আপন মনে বলতে শুরু করে, তুমি নিজেই নিজেকে এগুলো বলে গেলে প্রিয়সী, আর কেউ না জানুক, আওয়াজ জানে সবটা। যেখানে তার হৃদয় বহমান সেই গোপন প্রেমিকটির কথা, এত রাগ আমার প্রিয়সীর প্রতি তোমার। নিমি ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখে রুয়াদ শুয়ে গিয়েছে। কাঁথা মুড়ে বক বক করছে, এমন শোনা যাচ্ছে যেন কাউকে বকছে। কিছুটা বোকার মতো চেয়ে থাকে নিমি। শব্দ ছাড়াই হেঁটে রুয়াদের পাশে দাঁড়ায়। মুখ থেকে কাঁথা সরিয়ে দেয়। রুয়াদ ভূত দেখার মতো চমকে যায়। দাঁত কিলে মিমি বলে, কি রে, ভয় পেয়েছিস? তুই আমার সাথে কথা বলবি না, বেয়াদব মেয়ে। তোর জন্য আমি আওয়াজ ভাইয়ের কাছে খারাপ হয়েছি আজকে। মানে কি সব কথা শুনিয়ে দিয়েছিস তার কাছে নিয়ে যাওয়ার আগে তো আমি তোকে বোঝালাম, তখন বুঝিস কেন? উনি কিছু বুঝিয়ে বলেছে, বুঝে গেলি, আবার জড়িয়েও ধরেছিস। ভালো ভালো, আমার কথা দাম নেই আজকাল। নিমি হেসে দেয় রুয়াদের কথা। তার পাশে জায়গাটুকুতে বসে পড়ে, রুয়াদের হাতে টেনে তার কোলে রাখে। আহ্লাদি স্বরে বলে, রাগ করছিস রুয়াদ? মানছি বুঝিয়েছিস, তাই বলে তো ভাইয়ার মতো করে বুঝিয়ে বলিসনি। উনি কি সুন্দর করে বুঝিয়েছেন। আগে আমাকে এমন করে বোঝালে ঠিকই আমি বুঝে যেতাম, পরে আর এমন করতাম না। হয়েছে, ছাড় আমার। কিন্তু একটা কথা তুই কি সত্যি সব মন থেকে বলছিস? ভাইয়ের কথা শোনার পর ভুলে গিয়েছিস তোর সে ভালোবাসা? মুখটা ছোট হয়ে গেল নিমির। ছাদ থেকে নেমে আসার পর ওয়াশরুমে গিয়ে কেঁদেছিল। একদম মন থেকে বলছে সব কিছু ভুলে যাবে, আর কষ্ট পাবে না।
যেখানে সেই মানুষটিও বলেছে নিমিকে ভুলে যাবে, তার থেকে দূরে চলে যাবে, সেখানে নিমির অযথা এরকম আচরণ নিতান্তই পাগলামো ছাড়া আর কিছুই না। সেই থেকে নিজের কাছে প্রতিজ্ঞা করেছে সাবিকে ভুলে যাওয়ার জন্য। সে সবকিছু করবে আর মুখেও আনবে না সেই মানুষটির কথা। তবে রুয়াদের এইরূপ কথা আবারও মনে পড়ে গেল সেই মানুষটিকে। নিজের মনকে শান্ত করে নিমি বলে, অতীত নিয়ে ভাববো না আর। আমি সাবিকে ভুলে থাকার যথাসম্ভব চেষ্টা করব। আর কারো কাছে খারাপ হব না। আর কার জন্য বা হব? যে মানুষটি আমাকে না জানিয়ে আমার থেকে দূরে চলে গিয়েছে, বাদ দে সব। আমি এই মুহূর্ত থেকে বলছি আর কখনোই সাবিকে আমি মনে করব না, আর ভাববো না তাকে নিয়ে, আর কষ্টও পাবো না। ভাইয়া আমায় প্রমাণ দেখিয়ে ভালোই করেছে, না হলে আমি কোনো কারণ ছাড়াই পাগলামো করতাম তার জন্য। রুয়াদ শুয়ে শুয়ে নিমি কথাগুলো শুনছে শুধুমাত্র বেকারত্বের জন্য কিভাবে মানুষ ভালোবাসা এইভাবে বিলিয়ে দেয়। নিমির কাঁধে হাত দিয়ে বলে, আচ্ছা শুয়ে পড়, রাত হয়েছে অনেক। নিমি কিছু না বলে শুয়ে পড়ে রুয়াদের পাশে। আজ এইচএসির পরীক্ষার ফলাফল জানানোর তারিখ। এর আগে রাতে রুয়াদ নিমিকেও ঘুমায়নি। তারা খুব টেনশন ছিল, না জানি রেজাল্ট কি আসে। ভোরে ফজরের সময় উঠে গিয়েছে রুয়াদ। তার আর শুয়ে থাকতে ভালো লাগছে না, শুধু পরীক্ষার রেজাল্ট নিয়ে টেনশন করছে। তার মার কত স্বপ্ন দেখেছে তাকে নিয়ে, সেই অনুযায়ী পড়াশোনা করেছে, পরীক্ষাও খুব ভালো হয়েছে, কিন্তু তার ভিতর অস্থিরতা বেড়েই চলছে। নিমির জ্বর উঠে গিয়েছে চিন্তায়। যেবার মাহের চৌধুরী নিশ্চিন্ত রেজাল্ট খারাপ হলে বকবে তাকে। তীব্র জ্বরে চোখ বুজে শুয়ে আছে শুধু। সকালে রুয়াদ আর নিমি খেতে যায়নি নিচে, তাই মায়া চৌধুরী খাবার নিয়ে এসেছে উপরে। এসেই দেখে দুজনে ভয়ে জড়সড় হয়ে বসে আছে। খেতে যাসনি কেন নিচে? রুয়াদ মাথা তুলে তাকায় মায়া চৌধুরীর দিকে, উঠে সেখানেই যায়, হাত থেকে খাবারের বাটিগুলো নেয়। তুমি এত কষ্ট করে এগুলো নিয়ে এসেছো কেন? আমি তো ভেবে রেখেছি রেজাল্ট দেখার পর তারপর খাবো। আমার গলা দিয়ে খাবার নামবে না এখন। কোনো কথা নয়, এখনই দুজন খেয়ে নিবি। আর আশা করি তোদের রেজাল্ট ভালো আসবে, এত চিন্তার কিছুই নেই। নিমি উঠে, খেয়ে আবার শুয়ে থাকিস। নিমি উঠে বসলো, শরীরের জ্বর, কিন্তু তারপরও খেতে পাচ্ছে তার। এ কেমন জ্বর আসলো? সেই সময় তো মুখে রুচি থাকে না। মায়া চৌধুরী চলে যায়। রুয়া তার নিমি কিছুটা খেয়ে আবার সেগুলো রেখে দেয়। রুম থেকেও বের হলো না আজ। নীরবতা ভেঙে রুয়াদ বলে, তুই মেডিসিন খাবি না? খাবো। আমার খুব চিন্তা হচ্ছে রে রুয়াদ। না জানি কি হবে, মান সম্মান জড়িয়ে আছে রেজাল্টে। রুয়াদ চুপচাপ শুনে গেল শুধু, কিছু বলল না। এই রেজাল্ট নিয়ে প্রতিটা স্টুডেন্টের মনে হয় একরকম অবস্থা হয়। রুয়াদ নিমির এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। নিমির তুলনায় রুয়াদের রেজাল্ট ভালো এসেছে। সবাই ভীষণ খুশি দুজনের রেজাল্ট। নিমিকে বকা দেওয়া বরং তাকে আরো উৎসাহ দেওয়া হয়েছে। মাহের চৌধুরীও তার মেয়েকে কিছু বলল না। একটা রেজাল্টের উপর ভিত্তি করে তো আর ভবিষ্যৎ নির্ধারণ করা যায় না, তাই মাহের চৌধুরী বা যে বা কেউ নিমিকে কিছুই বলল না। রুয়াদ খুব খুশি, তার রেজাল্ট দেখার পর একদম কেঁদে দিয়েছে। তার সকল পরিশ্রম সফল হয়েছে। তাড়াতাড়ি করে মেহেরুবাকে গিয়ে দেখায়। এতপর ইনিমার কাছে কল দেয়, কারণ ইনিমা আগেই বলে রেখে দিয়েছে রুয়াদ আর নিমি যেন রেজাল্ট দেওয়ার পর তাকে কল দেয়। ইনিমার সাথে কিছুক্ষণ কথা বলে দুজন। নিমির জ্বরটাও এখন কিছুটা কম, তাই রুয়াদ তাকে নিচে নিয়ে এসেছে। মায়া চৌধুরী আজ অনেক আইটেম রান্না করেছে শুধু রুয়াদ আর নিমির জন্য। নিমিকে বসিয়ে রুয়াদ মায়া চৌধুরীর কাছে আসে তাকে একটু হেল্প করার জন্য। সন্ধ্যায় সবাই বসে বসে চা খাচ্ছে আর কথা বলছে। সবাই উপস্থিত সেখানে। আওয়াজও এসেছে আজ তাড়াতাড়ি। সে আপাতত বাসায় বাহিরে গিয়ে ফোনে কথা বলছে। ফজলুল চৌধুরী হান্নান চৌধুরী বন্ধু নাইমুর রহমানের সাথে কথা বলছে। হান্নান চৌধুরীর কাছে একজন মানুষ ছিলেন তিনি।
আজ হঠাৎ করে ফজলুল চৌধুরীর কাছে কল দেয়, জানায় গুরুত্বপূর্ণ কথা বলবে। তাই তাকে বাসায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন ফজলুল চৌধুরী। মায়া চৌধুরী আর জেবা দাঁড়িয়ে আছে এক পাশে। মেহেরুবা আর আসেনি নিচে, সে তার রুমেই আছে। রুয়াদ বারবার চোখে পানি মুছে নিচ্ছে। তার খুশির দিনে এসব শুনবে ভাবেনি কখনো। পাশেই নিমি দাঁড়িয়ে সান্ত্বনা দিচ্ছে তাকে। ফজলুল চৌধুরী এখন আমার বন্ধু বেঁচে নেই। রুয়াদের বর্তমান অভিভাবক আপনি ছাড়া আর কেউ নেই। আশা করি আমার প্রস্তাবে রাজি হবেন। আমার বন্ধুর ইচ্ছে ছিল, সে আমাকে বলে গিয়েছে। এতে আর দ্বিমত পোষণ করবেন না। ফজলুল চৌধুরী তার চশমা ঠিক করে। সেই মুহূর্তে আওয়াজ উপস্থিত হয় সেখানে। একবার রুয়াদের দিকে তাকায়। মেয়েটা কাঁদছে কেন? হঠাৎ কাঁদার মানে কি? চেয়েও আওয়াজ একান্তভাবে রুয়াদকে তার কারণ জিজ্ঞেস করতে পারছে না। দৃষ্টি সরিয়ে সোজা তার বাবার পাশে বসে। হান্নান চৌধুরী বন্ধু নাইমুরের দিকে তাকায়। মা চৌধুরী একটু একটু ভয় আছে আওয়াজ আবার সবার সামনে কি বলে ফেলে সেটা নিয়ে। দেখুন নাইমুর সাহেব, আমি তো আর এটা বলতে পারছি না যে রুয়াদ রাজি আছে কিনা। আর এখন ওর মা আছে, ওর মায়ের সাথেও কথা বলতে হবে। তারপর ওর নানার পরিবারের সাথে কথা বলা লাগবে। হুট করে তো আর সিদ্ধান্ত নেওয়া যায় না। আওয়াজ ভুরু কুঁচকায়। ঘটনাটি জানার জন্য জিজ্ঞেস করে, কিসের সিদ্ধান্তের কথা বলছো বাবা? ফজলুল চৌধুরী আগে নাইমুর রহমান বলে ওঠে, হান্নান আর আমি ঠিক করেছিলাম আমার ছেলের সাথে তার মেয়ের বিয়েটা। প্রথমে সে আমাকে প্রস্তাব দেয়। এতদিন আমি বলিনি কারণ রুয়া তো ছোট ছিল আর ওর পরীক্ষা ছিল তাই বলিনি। আর আমার ছেলে ইউএসএ থেকে এসেছে, কয়েক মাস হলো। বলেছিল বিয়ে করবে না এখন, তাই আমিও জোর করিনি, অপেক্ষা করছিলাম শুধু। এখন রুয়াদের পরীক্ষা শেষ, রেজাল্টও দিয়েছে, আর আমার ছেলে এখন বিয়ে করার জন্য রাজি হয়েছে। এজন্য আমি এসেছি প্রস্তাবটা নিয়ে। আমি চাই রুয়াদকে আমার ছেলে বউ করে নিয়ে যেতে। যেহেতু রুয়াদের আগে তার আরো 2 বোন আছে, তাই আমি চাচ্ছি বাগদান সম্পন্ন করে রাখতে। তারপর ওদের বিয়ে হয়ে যাওয়ার পর না হয় রুয়াদের সাথে আমার ছেলে বিয়েটা হবে। কি বলেন আপনি এমপি সাহেব? আওয়াজ রাগে চোখ মুখ বুজে। প্রিয়সীর বিয়ে, তাও কি না অন্য কোনো ছেলের সাথে? বিয়ের শব্দ বউ সহ্য করতে পারছে না সে। এ বিয়ে হবে না। ফজলুল চৌধুরী চমকে আওয়াজের দিকে তাকালেন। নাইমুর রহমান কিছুটা ভুরু কুঁচকে চেয়ে আছেন। চোখের পানি মুছে রুয়াদ আওয়াজের দিকে তাকায়। মনে মনে ভরসা পায় ভীষণ। তার বিয়ে করার ইচ্ছে নেই, সেটা নিয়ে কয়েক বছর পর ভাববে। আপাতত মেহেরুবা আর রোহানকে ছেড়ে কোথাও যেতে চায় না। মূলত বিয়ে নিয়ে এখনো সেরকম ভেবে দেখেনি। আজ হঠাৎ এমন দিনে এরকম একটা খবর শুনে মন বিষিয়ে গিয়েছিল তার। আওয়াজের কথায় কিছুটা হলেও ভরসা পায়। এইসব কি বলছেন এমপি সাহেব? আর আপনি এটা কিভাবে বলছেন? রুয়া তো আপনার বোন হয়। আপনি কি আপনার বোনের ভালো চান না? আওয়াজ দাঁতে দাঁত চেপে তার রাগ কন্ট্রোল করে। এগুলো কোনো কিছুই তার ভালো লাগছে না। তার সোজাসাপটা বলে দেয়। কিভাবে বলছেন মানে? আমি আমার মুখ দিয়ে কথাটা বলছি। রুয়াদের ভালো আমরা সবাই চাই। আর কোনো বাগদান কিছু হবে না। আমি মানছি ওর বাবা কয়েক বছর আগে আপনার সাথে কথাটা বলেছে। এখনো উনি নেই। আমরা কিভাবে বুঝবো যে আপনি সত্যি কথা বলছেন? এর কোনো যথাযথ প্রমাণ আছে? আপনি এখন এটাও বলতে পারেন যে তখন কি আর ভেবেছিলাম আমার বন্ধু এত তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে চলে যাবে? আবার প্রমাণের যে বিষয় বলছি আপনি এটাও বলবেন। আমরা কি জানতাম নাকি যে ভবিষ্যতে এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে? যাই হোক, আর রুয়াদ কি আপনার ছেলেকে মেনে নিবে? কখনোই মানবে না। যদি আপনার সাথেও বাবা বিয়ের কথা বলেও থাকে, তাহলে কি আমার বাবাকে জানাবে না? জানার কথা, কারণ আমার বাবা ওনার সবচেয়ে ক্লোজ মানুষ ছিলেন। অবশ্যই সেরকম কিছু হলে নিশ্চয় শেয়ার করতেন। আপনি
কিভাবে ভাবছেন যে আমরা কোনো কিছু না শুনে বুঝে আপনার ছেলের সাথে রুয়াদের বিয়েতে মত দিব? ওর বড় আমার বোন, বয়সের পার্থক্য রয়েছে। সেখান থেকে যদি বলি আমার বোনের এখনো বিয়ে হয়নি, পড়াশোনা করছে আপাতত। আমার বোনকে যদি আমরা এতদূর পড়াতে পারি তাহলে রুয়াদকে কেন পড়াতে পারবো না? এখন ওর বিয়ে না হোক, বিয়েটা ঠিক হয়ে থাকলে আশেপাশের মানুষ বলবে না নিজেদের মেয়েকে এতদূর পড়াচ্ছে। আর ফজলুল চৌধুরী তার ভাইয়ের মেয়ের বিয়েটা এত তাড়াতাড়ি ঠিক করে রেখেছে, পরে আমার বাবার বদনাম ছড়াবে। মোট কথা এটা যে কেউ রাজি নয় এই বিয়েতে। নাইমুর রহমান কিছুটা বিরক্ত হয়ে আওয়াজের কথায়, কিন্তু কোনো রকম কথা বলে না। সে কথাগুলো শুনিয়েছে, সে তো আর ছোটখাটো মানুষ নয়। এমপি সাহেব বলেছেন কথাগুলো, এখন কিছু বললে যদি ফেঁসে যায়। তবে এটা ঠিক, হান্নান তার সাথে বিষয়টা নিয়ে অনেকবার কথা বলেছে। সে রাজি ছিল, প্রস্তাব হান্নান দিয়েছিল। এখন কিভাবে বোঝাবে তাদের? বেশ চিন্তায় পড়ে যায় তিনি। দেখুন এমপি সাহেব, আপনি আমার কথা বিশ্বাস করুন। হান্নান নিজে প্রস্তাব দিয়েছিল আমার কাছে। আচ্ছা তাহলে আপনি বলুন, কেন আমি এসব বলতে যাব? এতগুলো মিথ্যা কথা বলে আমার কোনো লাভ আছে? বলুন। অবশ্যই আছে, কারণ রুয়াত অনেক সুন্দর। আর এরকম মেয়েকে আপনারা ছেলে বউ করে নিতে পারলে তো আপনাদের লাভ। আপনি কথা বাড়াবেন না। যে জায়গায় আমি বলছি এই বিয়ে হবে না, সেখানে আমার বাবা রাজি থাকলেও এই বিয়ে হবে না। প্রথম কথা শুনে রুয়াত হতভম্ব হয়ে যায়। মানে আওয়াজ কি তার রূপের প্রশংসা করলো নাকি? তাও কি না এভাবে? ফজলুল চৌধুরীর ছেলের কথা শুনে কাশি দেয়। কিভাবে বলে দিল তিনি রাজি থাকলেও এই বিয়ে হবে না। মায়া চৌধুরী বেশ মজা পাচ্ছে তার ছেলের কথা। রুয়াদের বিয়ে ভাঙার জন্য কিভাবে চেষ্টা করেই যাচ্ছে তার ছেলে। ফজলুল চৌধুরী, আপনি এবার বলুন কি করবেন? দেখেছেন তো এমপি সাহেব কি বলছে। দয়া করে আপনি এবার কিছু বলুন। আমার কথা বিশ্বাস করুন। আমি শুধু চাই আমার বন্ধুর কথা করতে, তার ইচ্ছেটাকে রাখতে। আপনি মানা করবেন না প্লিজ। হান্নান আমার কাছে বন্ধু ছিল, ওর কথাটি আমি রাখতে চাই। রুয়াদকে আমার ছেলের বউ করে নিয়ে যেতে চাই। আপনি রাজি হলে নিশ্চয় এমপি সাহেবও রাজি হয়ে যাবেন। ফজলুল চৌধুরী কিছুটা দ্বিধায় পড়ে যান। রুয়াদ মনে মনে দোয়া করছেন যাতে তার বড় বাবা না করে দেয়। সে সত্যি মন থেকে চাচ্ছে যাতে বিয়েটা ভেঙে দেওয়া যায়। এসব আর ভালো লাগছে না। আওয়াজ চুপ হয়ে থাকলো। সে শুনতে চায় তার বাবা কি বলে। রাজি থাকলেও বিয়েটা হবে না, কোনো মতেই হবে না। প্রেয়সীর পাশে তাকে ছাড়া আর অন্য কোনো পুরুষকে কখনোই কল্পনা করেনি। বিয়ে তো দূরে, মাঝে মধ্যে রুয়াদের সাথে আরহামে এত হাসাহাসি সহ্য করতে পারে না। আর বিয়েটা তো মোটে সহ্য করবে না। এই বিয়ে ভেঙে তবে দম নেবে, সেটা যে কোনো মূল্যেই হোক। দেখুন নাইমুর সাহেব, আপনার কথা না হয় আমি বিশ্বাস করে নিলাম, কিন্তু এখানে তো রুয়াদের মতামতের প্রয়োজন আছে। ওর মায়ের মতামতের প্রয়োজন। তারপর বিষয়টা নিয়ে কথা বলা হবে। তুমি ওনার কথা বিশ্বাস করলে কিভাবে বাবা? আমার তো মনে হচ্ছে উনি সব ভুয়া কথা বলছে। আবার বিষয়টা নিয়ে কথা বলবে। তুমি সব বিশ্বাস করে নিলে কিভাবে, আমি সেটাই ভাবছি। আওয়াজের কথা ফজলুল চৌধুরী বিরক্ত করার শব্দ করেন। আহা, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। আমি মেহরুবাকে জিজ্ঞেস করবো হুট করে তো, আর আমি এগুলো নিয়ে কথা বলবো না, তাই না? অবশ্যই বিষয়টা ভাবার পর বলবো। যদি মেহরুবা থেকে তেমন কোনো কিছু না জানি তাহলে এই বিয়েটা হবে না। আমার তো আর আমাদের বাড়ির মেয়েকে নিয়ে এভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। অবশ্যই সব দিক ভেবে সঠিক একটা সিদ্ধান্ত নেব। নাইমুর রহমান চিন্তায় পড়ে যান। হয়তো বা মেহরুবা না জানতে পারে এগুলো নিয়ে। আওয়াজ চুপ হয়ে যায়। ফজলুল চৌধুরী রুহানের উদ্দেশ্যে বলেন, রুহান তোমার মাকে ডেকে আনো যাও। রুহান তাড়াহুড়া করে তার মাকে নিয়ে আসতে যায়। বর্তমানে এখন সিমসাম
নীরবতা পালন করছে সবাই। আওয়াজ বারবার রুয়াতের দিকে তাকাচ্ছে। রুয়াত নিমির হাত ধরে চেপে দাঁড়িয়ে আছে। তার মুখশ্রীতে অস্থিরতার ছোঁয়া। আওয়াজ উঠে মায়াজ্যোতির কাছে যায়। তার মাকে নিয়ে লিভিং রুম থেকে সরে আসে। এতপর বলা শুরু করে, মা তুমি বাবাকে বলবে যাতে এই বিয়েতে সে কোনো রকম মত না দেয়। তাহলে কিন্তু আমি সব শেষ করে দিব। এমনকি আমি সবার সামনে বাবাকে বলবো তার ছেলে ভালোবাসা যেন অন্যের হাতে তুলে না দেয়। সত্যি সব শেষ করে দিব। কিন্তু বলে দিলাম। মায়া চৌধুরী তার ছেলে পাগলামোতে হাসে। কি সব কথা বাঁচা শুরু করেছে। ছেলের পিঠে হাত রেখে বলে, নিজেকে শান্ত করো বাবা। মা আছি না, আমি বলবো তোর বাবাকে। এত রাগ করলে তো রুয়া তো তোকে বিয়ে করবে না। মেয়ে মানুষের সাথে এভাবে কথা বললে কিন্তু হয় না। আরো নরম করে কথা বলতে হয়। আর মেহরুবা আসুক, দেখি কি বলে। তারপর যদি এসবে না হয় আমি তোর বাবার সাথে কথা বলবো। আওয়াজ কিছু না বলে আবার চলে আসে সেই জায়গায়। মায়া চৌধুরীও পিছন পিছন আসে। মেহরুবা রুহানের কথা নিচে আসে। ফজলুল চৌধুরী প্রথমে বলে, মেহরুবা তোমার সাথে আমি কথা বাড়াবো না। তাই আগেই বলছি, হান্নান নাইমুর সাহেবের ছেলের সাথে রুয়াদের বিয়ে ঠিক করে রেখেছিল, এ কথা তুমি জানো? মেহরুবা মাথা নাড়িয়ে বলে, এরকম কোনো কথা আমার কাছে রুয়াদের বাবা কখনো বলেনি। আমি জানি না। তবে প্রায় সময় ওনার ছেলের কথা আমার কাছে বলেছেন। আবার ওনার ওয়াইফের কাছে থেকেও শুনছি রুয়াদের বাবা নাকি অনেক আদর করতেন ওনার ছেলেকে। এইটুকু বললেই মেহরুবা থেমে যায়। নাইমুরের সব জল্পনা কল্পনা শেষ। তার শেষ আশাটুকু একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এখন তার মনে হচ্ছে এই বাড়িতে প্রস্তাব নিয়ে আসাটাই ভুল হয়েছে। কি যে এক যন্ত্রণা ভুগছে। আবার এমপিও তো এখন কথা শোনাতে ছাড়বে না। নিশ্চয় কয়েম গাধা শুনিয়ে তারপর ছাড়বে। এতক্ষণ পর আওয়াজের মুখে একটু হাসি এসেছে। বেশ শান্তি লাগছে। ফজলু চৌধুরী বলা শুরু করে, আচ্ছা নাইবু সাহেব, আপনি বলুন, আমি এখন কিভাবে আপনার কথা বিশ্বাস করে আমাদের বাড়ির মেয়েকে তুলে দিব বা এই প্রস্তাবে রাজি হই? আর হান্নান যদি মন থেকেও রাজি থাকতো তাহলে একবার না একবার হলো কথাটা রুয়াদের মায়ের কাছে বলতো, তাই না? নাইমুর ইতস্তত বোধ করল। অসহায় চোখ দিয়ে তাকায় ফজলুল চৌধুরীর দিকে। ভাঙা গলায় বলে, আমার কথা কিন্তু সবটাই সত্যি ছিল ভাই, বিশ্বাস করুন ভাই। আমি একটু খানিকও মিথ্যে কথা বলিনি। আমি শুধু চেয়েছিলাম আমার বন্ধুর ইচ্ছেটা পূরণ করতে, এইটুকু। এর পিছনে আমার আর কোনো কারণ ছিল না। আচ্ছা বুঝেছি নাইমুর সাহেব। মেহরুবাকে আমি একটা কথা বলতে চাই। যেহেতু নাইমুর সাহেবের এত করে বিয়েটা কথাটি বলছেন, তাহলে তুমি রাজি হয়ে যেতে পারো প্রস্তাবটায়। কথাটি শোনামাত্র রাগ উঠে যায়। তার বাবা কি ইচ্ছে করে শত্রুতা করছে নাকি তার সাথে? মায়া চৌধুরীও রাগ হয়ে স্বামীর কথা মেহরুবার সাথে সাথে বলে ওঠে, সবটা আমার মেয়ের উপর নির্ভর করছে। সবাই রুয়াদের দিকে তাকিয়েছে। একটু ভরকে যায় মেয়েটা। অনেক সাহস যুগে রুয়াদ বলে, আমি রাজি নই। দ্রুত পায়ে সেখান থেকে চলে যায় রুয়াদ। আওয়াজ অনেক বড় হাসি দেয়, যেন বিশ্বজয় করে ফেলেছে সে। ফজলুল চৌধুরী নাইমুর রহমানের উদ্দেশ্যে বলে, দুঃখিত, রুয়াদ যেহেতু বলেছে সে রাজি নয়, আমরা কেউ আর এগোতে পারছি না। নাইমুর রহমান সবার কাছ থেকে বলে বিদায় নেয়। কেউ রাজি নয়, তাই সেখানে থেকে আর কি লাভ তার? দুঃখ ভরা মুখটা নিয়ে বের হয়ে আসে বাড়িটা থেকে। ফজলুল চৌধুরী তার রুমে চলে যায়। নিমি গিয়েছে রুয়াদের কাছে। যাওয়ার আগে আওয়াজ বলে দিয়েছে রুয়াদকে যেন ছাদে আসার জন্য বলে। নিমিও রুমে গিয়ে রুয়াদকে কথাটি বলে। ছাদে একপাশে দাঁড়িয়ে আওয়াজ পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে, এক হাতে জ্বলন্ত সিগারেট এখনো মুখে দেয়নি, হাতে রেখে দিয়েছে। দৃষ্টি যানজট মুক্ত শহরের দিকে। সারা শহর রাতের বেলায় ও কৃত্রিম আলোতে ঝলমল করছে। ধীর পায়ে এগিয়ে যায় রুয়াদ অনেকটা আওয়াজের দিকে। এমন নীরবতা কাটিয়ে বলে, ভাইয়া ডেকেছেন আমায়? পিছনে ফিরে আওয়াজ তার পিয়সীর পানে তাকায়। পিয়সীকে জড়িয়ে ধরে আচমকা
হুট করে এমন হওয়াতে কিছু পা পিছিয়ে যায় রুয়াদ। আওয়াজ জড়িয়ে ধরেছে, অনুভব করতেই শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে যায়। নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করছে। আপনি আমায় এভাবে জড়িয়ে ধরছেন কেন? এখন আপনার ম্যাডাম কিছু বলবে না? ছেড়ে দিন আমায়। কেউ দেখলে কি ভাববে? আশ্চর্য তো। অস্থির স্বরে আওয়াজ বলে, তোমায় যদি আজ আমি হারিয়ে ফেলতাম কি হতো তখন? ভেবেছিলাম জানাবো না তোমায়। জানি আমার কথাটি শোনার পর নিশ্চিত তুমি আমায় অনেক কথা শোনাবে। কেন আজ আমার তোমাকে হারানোর ভয় জেগেছিল মনে? কেন হৃদয় কোঠায় গোপনে রেখে দিয়েছিলাম না? মানুষের নজরে কিভাবে আসলো আমার প্রিয়সীকে? আমি চেয়েও কথাটি লুকিয়ে রাখতে পারছি না। বলতে পারো এমপি সাহেব তার আত্মসম্মান বিলিয়ে আজ তোমাকে বলেছে ভালোবাসি প্রিয়সী। অজান্তেই মনে চলে এসেছে, আবার সেই মনেই আজকাল রাজত্ব করছে। এই মুহূর্তেও তোমাকে ছাড়া ভাবতে পারছি না। কেন বলো তো? থমকে যায় রুয়া। আওয়াজ ভালোবাসে তাকে? কান ঝা ঝা করছে তার। বক্ষ পিঞ্জিরায় ধুকপুক শব্দ শুরু হয়েছে। শরীর ছেড়ে দেয় একেবারে। জোর করে আওয়াজে থেকে নিজেকে ছাড়িয়ে আনে। আপনার হবু বউ আছে না? তাহলে এসব কি? পাগল হয়ে গিয়েছেন ভাইয়া? উফ প্রিয়সী, হবু বউ, বিশেষ কেউ, ম্যাডাম প্রিয়সী, সব তুমি। সব সব। আমি কেন? হ্যাঁ তুমি। ভালোবাসি বলে তো সবখানি তুমি। রুয়াদ তপ্ত শ্বাস ছাড়ে। এতপর আওয়াজের দিকে তাকায়। এজন্য কি আপনি বিয়ে ভাঙার জন্য এত চেষ্টা করেছেন? আওয়াজ রেলিংয়ে হেলান দেয়, হেসে বলে, ইয়েস প্রিয়সী, আমি ছাড়া তোমার সাথে অন্য কারো বিয়ে মেনে নিব কিভাবে? তাই তো এত চেষ্টা করে পুরো বাড়িতে তাণ্ডব শুরু করে দিতাম যদি তোমার বিয়েটা না ভাঙা হতো। আর আমি রাজি হলে তুমি রাজি হবে না এটা আমি ভালো করে জানি। আমি ছাড়া তোমার বিয়ে এটা কখনোই সম্ভব নয়। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। তাহলে বাসবে একদিন, হলেও বাসবে। তোমাকে ভালোবাসি কথাটি বলার আগেও তো তুমি আমায় ভালোবাসো না। তখন কি আমার ভালোবাসা কমে গিয়েছিল? কেন এক সময় তুমি নিজে থেকে এসে বলবে আমি আপনাকে ভালোবাসি এমপি সাহেব? খুব শীঘ্রই বলবে প্রিয়সী। আসবো বাবা। সন্ধ্যা ফজলুল চৌধুরী তার রুমে শুয়ে আছে। হঠাৎ করে কণ্ঠস্বর শুনে উঠে বসে। আওয়াজ এসেছে তার বাবার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য, যা একেবারেই না বললেই নয়। মা চৌধুরীকে আগে বলে রেখেছে, শুধু এখন ফজলুল চৌধুরী বাকি রয়েছে। ভেবেছিল কয়েক বছর পর জানাবে, কিন্তু তার বাবা আজকাল যা শুরু করেছে জানাতেই হবে। এসো। রুমের ভিতর প্রবেশ করে আওয়াজ। তার বাবার সামনে চেয়ার টেনে বসে। ফজলুল চৌধুরী জিজ্ঞেস করেন, কিছু হয়েছে? তোমার না আজ মন্ত্রিসভায় যাওয়ার কথা ছিল, গেলে না? যাব, সেটা কাল। তার জন্য আগে ঢাকায় যেতে হবে, 2 দিন থাকতে হবে ওখানে। ফজলুল চৌধুরী তার চোখে চশমা ঠেলে ঠিক করে বললেন, একবার তার ছেলেকে ভালো পর্যবেক্ষণ করে নিলেন। অনেক বিধ্বস্ত দেখাচ্ছে। তোমাকে এমন দেখাচ্ছে কেন? স্বাভাবিক হয়ে আওয়াজ উত্তর দেন, আমি একটা কথা বলবো, মূলত এখানে এসেছি। ফজলুল চৌধুরী আর ভাবলেন না। তিনিও ছেলের এমন অবস্থার কারণ জানতে চায়, তাই বলে উঠে, বলো, আমি রুয়াদকে পছন্দ করি। এই কথাটি আজ বলার ইচ্ছে ছিল না, কিন্তু তুমি যেভাবে কালু বাবার বন্ধুর ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলে, তাই বাধ্য হয়ে বলতে হচ্ছে। ওকে আমি পছন্দ করি 1-2 মাস নয়, এর মাঝে কতগুলো বছর চলে গিয়েছে। কথাটি শুধু মা জানত। আমিও প্রথম প্রথম মাকে বলছি। অবশ্য বলাও কিছু কারণ ছিল, সেগুলো না হয় নাই বলি। আচ্ছা, তুমি কিভাবে ওনার কথা বিশ্বাস করে নিলে? রুয়াদের জায়গায় যদি এমন হতো যে ইনিমার সাথে ঠিক একই কাহিনী হতো, তুমি মেনে নিতে বুঝি? আমার তো মনে হয় না কখনো এইসব যাচাই বাছাই না করে এভাবে মেনে নিতে। তাহলে ওর বেলায় এমন করলে কেন? আবার ছোট মাকে সবার সামনে জিজ্ঞেস করেছো, যেহেতু নাইমুর রহমান প্রস্তাবটা নিয়ে এসেছে, তুমি রাজি হয়ে যেতে পারো।
মানে তুমি কথাটা একবারই ভেবে দেখো। ওনার বংশগত পরিচয় জানো? ওনার ব্যাপারে কোনো খোঁজ নিয়েছো? ওনার ছেলে ব্যাপারে খোঁজ খবর নিয়েছিলে? কিছু হুট করে বলে দিতে চাইলে রাজি হয়ে যেতে পারো। তুমি একবার ভাবো তো, লোকটার কথা একদম মিথ্যে হলো। যদি এর পিছনে অন্য কোনো কারণ থাকতো, আর যে বল ছেলে ইউএসএ থেকে এসেছে, এটা যদি মিথ্যে হতো, তখন কি করতে? আর রুয়া তোমার নিজের মেয়ে হলে এমনটা করতে পারতে? তাকে আমি পছন্দ করি বলে এটা বলো না যে ওর ব্যাপারে এসব নিয়ে কথা বলছি। এখন যদি ওর জায়গায় নিমিমা তোমার মেয়ে হতো, আমি ঠিক এগুলি বলতাম। শুধু ভাগ্যক্রমে রুয়াত পড়েছে। যাই হোক, আমি এখন এটা বলবো না তুমি জোর করে ওর সাথে আমার বিয়ে দিয়ে দাও। শুধু এটা বলবো অন্তত আর কখনো ওর বিষয়ে তুমি এমন কোনো সিদ্ধান্ত বলবে না। বিয়ে একদিন হবে, আর সেই একদিন আমার সাথেই হবে। তাই এর আগে তুমি ওর জন্য কোনো বিয়ে পাত্র দেখবে না, আর কখনো এমন সিদ্ধান্ত নিবে না। ব্যাস, এইটুকু বলার ছিল। ফজলুল চৌধুরী কিছুটা চমকে যায় তার ছেলের কথায়। রুয়াদকে পছন্দ করে, এই কথাটি শোনার পর আরো বেশি চমকে গিয়েছিল। কিভাবে ছেলে তার বাবার সামনে এসে বলল? আজ একটু সংকোচ বোধ থাকা উচিত ছিল। রুয়াদের ব্যাপারে ফজলুল চৌধুরী অনেক কঠোর। তিনি কোনো মতেই চায় না আওয়াজের সাথে রুয়াদের বিয়ে হোক, কারণ তার ছেলে জীবনে প্রতিটি মুহূর্তে ঝুঁকি রয়েছে। আর সেখানে কিভাবে সেই ঝুঁকিতে রুয়াদকে নিজের ইচ্ছা ফেলে দিবে? রইল তখনকার কথা। নাইমুর রহমানকে খুব ভালো করে চিনে, কারণ এই বাড়িতে তার যাতায়াত ছিল খুব বেশি। লোকটার কথা মিথ্যে মনে হয়নি। এরকম স্বাভাবিক বন্ধুর কাছে বন্ধু বলতেই পারে। হয়তো তাদের মধ্যে এমন কথোপকথনও হয়েছিল। অবিশ্বাস না করারও কোনো কারণ নেই। আর নাইমুরের ছেলেও ওকে চেনে। কথাটি মোটেও মিথ্যে বলেনি তিনি। আওয়াজের বোঝার ভুল, কারণ সে কোনো মতেই এটা মেনে নিতে পারেনি। আর অবশ্যই তিনি আরো একবার খোঁজ খবর নিতেন, যদি রুয়াদের সাথে নাইমুরের ছেলের বিয়ে ঠিক হতো। যতই হোক, রুয়াদ তার ভাইয়ের মেয়ে, কখনোই একেবারে হুট করে সিদ্ধান্ত নিতেন না। ভালো মন্দ বিচার করে তারপর এই প্রস্তাব গ্রহণ করতেন। ওর জন্য নয়, বরং আমি তোমার জন্য পাত্রী খোঁজা শুরু করব। তুমি কিভাবে ভেবেছো যে আমি তোমার মায়ের মতো সবটা মেনে নিব? তোমার লাইফ রিস্ক রয়েছে, আর রুয়াদের সাথে তোমার বিয়ে দিয়ে তার লাইফটাও রিস্ক করে দিব ভাবছো? আওয়াজ শব্দ করে হেসে ওঠে। তাই তাহলে যখন কোনো খোঁজ খবর না নিয়ে অজানা একটা ছেলের সাথে রুয়াদের বিয়েটা ঠিক করে নিতে চাইছিলে, তখন কথাটি মনে পড়েনি বাবা? ফজলুল চৌধুরী ধমকে ওঠেন। একটা সামান্য জিনিসের তার ছেলে বুঝি তাকে এভাবে বলবে? চুপ করো, তুমি জানো না কিছু। নাইমুরকে আমি চিনি। হয়তো রুয়াদের বাবা কোনো এক সময় এরকম প্রস্তাব দিয়ে গিয়েছিল, তাই তিনি কাল বাসায় এসেছেন। যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না। আচ্ছা, সেটা না হয় মানলাম, কিন্তু বাবা তুমি একটা কথা ভুলে যেও না। আমার রাজনীতি করার জন্য তুমি সবার বিরুদ্ধে গিয়েছিলে। তুমি আমাকে এক প্রকার জোর করেছিলে। কথাগুলো মনে আছে তো? কিছুটা ভড়কে যায় ফজলুল চৌধুরী। একসময় তিনিও রাজনীতিতে জড়িত ছিলেন। তার শপথ ছিল তার ছেলে রাজনীতি করবে। কথাটি ভুল নয়। আওয়াজের রাজনীতিতে যোগ দেওয়ার সবচেয়ে বড় হাত ছিল ফজলুল চৌধুরী। তিনি উৎসাহ দিয়েছেন, যার কারণে আওয়াজ এখন এই জায়গায়। আওয়াজের জন্য ফজলুল চৌধুরী আজ এত নাম ডাক, এই কথা তিনি কখনোই ভুলবেন না। কিন্তু রুয়াদ কে এসবের সাথে জড়াতে দিবেন না। তার ভাইয়ের আদরের মেয়ে ছিল, আর সেই মেয়ের কিছু বলে ফজলুল চৌধুরী নিজেকে ক্ষমা করবে কিভাবে? ছেলের মাথায় হাত দিয়ে বলে, আমি ভুলিনি কিছু। যখন হান্নান ছিল তখন দেখছো তো সে তার মেয়েকে কত বেশি ভালোবাসতো। আমি কিভাবে আবার সেই মেয়ের সাথে তোমার বিয়ে দিব? তুমি ভালো করে জানো তোমার জীবনে ঝুঁকি আছে। আওয়াজ থামিয়ে দিল ফজলুল চৌধুরীকে। আচ্ছা, তাহলে জেনে বুঝে আমাকে কেন রাজনীতি করার জন্য জোর করেছ? আমি তো চাইনি। কেন করেছ বলো? তার মানে তুমি আমার ভালো চাও না, সেটাই বলো। আমি সব সময় বলি, কোনো বাবা মা তার সন্তানের খারাপ চায় না, ভালো চাও সব সময়।
কিন্তু এখন দেখছি তুমি আমার ভালো চাও না। না হলে কোনো বাবা মা তার সন্তানকে এভাবে ঝুঁকির মধ্যে নিজের হাতে ঠেলে দেয়? আজ পর্যন্ত যা হয়েছে সব তোমার ইচ্ছে হয়েছে। এখন যা হবে সব আমার ইচ্ছে হবে। যদি তুমি আমার জন্য কোনো মেয়ে দেখো, সত্যি বলছি আমি মা আর ছোট মায়ের অনুমতি নিয়ে রুয়াদকে বিয়ে করে ফেলবো। আবার সে তোমার বাসায় উঠবে। আমি বেশি কিছু চাই না। তুমি যদি আমার কথা না রাখতে পারো, সেটা তোমার ব্যর্থতা বলে ধরে নেব। আসছে। ফজলুল যদি চুপ হয়ে গেল। তখনকার ভুলের মাসুল এখন দিতে হচ্ছে। আওয়াজ ভুল বুঝেছে, ভিতর ভিতর কষ্ট পাচ্ছে তিনি, তবু প্রকাশ্যে নিজের কঠিন রূপ ধরে রেখেছে। এই প্রথম এত ভালো প্রস্তাবে তিনি চেয়েও রাজি হতে পারছেন না। শত শত কারণ আছে, কি করে বোঝাবে তার ছেলেকে। আওয়াজ চলে যায় রুম থেকে। রুয়াদকে কখনো তোমার হাতে তুলে দিব না আওয়াজ। সব রকম ভাবে চেষ্টা করবো আমি। এর কারণ অজানা থাকুক, তুমিও ভালো থাকো, রুয়াদও ভালো থাকুক। আমি তোমাদের ভালো চাই সবসময়।